দেশ অস্থিতিশীলের চেষ্টায় পতিত স্বৈরাচার, বললেন প্রধান উপদেষ্টা। যুদ্ধাবস্থা ধরে নিয়ে সতর্ক থাকার আহ্বান। নারী হেনস্থার ঘটনায় উদ্বিগ্ন বিএনপি, উগ্রবাদী গোষ্ঠীর মদদের শঙ্কা দেখছেন রুহুল কবির রিজভী। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা অবনতির দিকে, রাখা হয়েছে ভেন্টিলেশনে। এ পর্যন্ত 4 জন আটক। মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে 2 ভাই নিহত, গুরুতর আহত 3, পুলিশ ও সেনা মোতায়েন। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় 6 জন গ্রেপ্তার, অলংকার উদ্ধার, আগ্নেয়াস্ত্র জব্দ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। পতিত স্বৈরাচার বিপুল অর্থ ব্যয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টায় লিপ্ত। একে যুদ্ধাবস্থা ধরে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে নারী দিবসের আলোচনায় সাম্প্রতিক নির্যাতন পীড়নের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে সর্বশক্তি দিয়ে কাজ করছে তার সরকার। বিশ্ব নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তুলে ধরেন নারীর উন্নয়নে নানা উদ্যোগের কথা। এ সময় সাম্প্রতিক নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে তার সরকার। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। এ সময় তিনি আরও জানান, পতিত স্বৈরাচার দেশ অস্থিতিশীল করতে বিপুল অর্থ খরচ করছে। একে যুদ্ধাবস্থা মনে করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন অধ্যাপক ইউনুস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। এর আগে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 5 নারী ও নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী হেনস্থার ঘটনায় উদ্বিগ্ন বিএনপি, আর এর পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে শঙ্কা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অগ্রগতি উন্নয়নের পথে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিলের প্রসঙ্গ সামনে এনে বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বানও তার। একটি উগ্রবাদী গোষ্ঠী নারীর পোশাক নিয়ে বিশৃঙ্খলা করছে উল্লেখ করে বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে দেখানোর গভীর ষড়যন্ত্র চলছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান এই বিএনপি নেতা। জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তার নতুন যুগের সূচনা হবে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়ে। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থা অবনতির দিকে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরই মধ্যে গঠন করা হয়েছে 4 সদস্যের মেডিকেল বোর্ড। তবে চিকিৎসকরা শিশুটির বিষয়ে খুব আশাবাদী নন।
মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান তিনি। এদিকে এই ঘটনায় অভিযুক্ত আরও দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ হেফাজতে রয়েছেন 4 জন। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরায় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে শিশুটির বোনের স্বামী ও শ্বশুরকে আটক করে পুলিশ। তারেক জিয়া আছে আমার সাথে, ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে। আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে যতটা জানতে পেরেছি, এখন পর্যন্ত চিকিৎসকরা কি জানিয়েছেন? দেখুন, আজকে ঢাকা মেডিকেলের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিফ করেছেন এবং সেই ব্রিফিংয়ে তিনি যেটি জানিয়েছেন সেটি কিন্তু সর্বশেষ তথ্য শিশুটির পরে। শিশুটি এখনো ঢাকা মেডিকেলের আইসিইউতে আছে এবং সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন এবং বলেছেন যে শিশুটির যে অবস্থা এবং যে ধকল তার উপর দিয়ে গেছে, তার যে বয়স, সবকিছু মিলিয়ে তার এখান থেকে সেরে ওঠার বিষয়ে খুব আশাবাদী হতে পারছে না চিকিৎসকরা যারা তার চিকিৎসার দায়িত্বে আছেন। শিশুটির আরও উন্নত চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যেহেতু শিশুটির অবস্থা খুবই ক্রিটিক্যাল, তো সে মেডিকেল বোর্ড তার পরবর্তী সিদ্ধান্ত নেবে যে তার চিকিৎসার জন্য কি কি করা যায়। তারা যেটি বলেছে করবেন সুস্থ করার জন্য, তবে তার যে শারীরিক পরিস্থিতি সে অনুযায়ী তারা এখন আশাবাদী হতে পারছেন না। এটি কিন্তু স্পষ্টভাবে ঢাকা মেডিকেল কলেজ বলেছেন। বলা যায় যে শিশুটির যে নাজুক পরিস্থিতি সেখান থেকে সে কতটুকু ফিরে আসবে সেটি নিয়ে আশঙ্কা থেকেই যায়। এরপরে কিন্তু আর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি শিশুটির বিষয়ে। তো আমরা যতটুকু জানি এখনও সেই আইসিইউতে আছে এবং সেখানে ভেন্টিলেশনে আছে। এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে এই শিশুটির ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য আসছেন। আমরা দেখেছি বিএনপির একটি প্রতিনিধি দল এসেছেন সেলিমা রহমানের নেতৃত্বে, তারা ভেতরে এসেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শারমিন মুর্শিদ, তিনিও ভেতরে আছেন। আমরা আশা করছি যে তারা বাইরে এসে সর্বশেষ কি পরিস্থিতি দেখেছেন সে বিষয়ে তারা এখানে চিকিৎসকরা কথা হবে। সেই বিষয়ে যখন তারা এখানে বলবেন তখন আমরা সবশেষ পরিস্থিতি জানতে পারবো। আমরা যতটুকু জানি সেটি ঘন্টা 2 আগের খবর। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির সবশেষ পরিস্থিতি নিয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীরা সমাবেশ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন, পরে তারা শহীদ মিনার সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ঘটনায় জড়িত ধর্ষণকারীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হওয়ার তাগিদ দেন। এদিকে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। ধর্ষণের এই রেশ থাকতে থাকতেই ধর্ষকের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি,
এটা আমাদের রাষ্ট্রের কাছে দাবি থাকবে। সমাজের সবাইকে হাতে হাতে এক হয়ে এগিয়ে আসতে হবে মেয়েদের নিরাপত্তা এবং ধর্ষকের যে প্রকাশ্য শাস্তি সেটা বাস্তবায়নের জন্য, যাতে সমাজে এই নারকীয় কুমিল্লার লালমাইয়ে বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবা জানান, বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে চিপস কিনে দেওয়ার কথা বলে নির্মাণাধীন ভবনের শ্রমিকদের রুমে নিয়ে যান জাহাঙ্গীর। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে জাহাঙ্গীর ও বাহার মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখতে পেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মিলন সহ তার 2 সহযোগীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী। মাদারীপুরের অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত 2 জন খোয়াজপুর গ্রামের সাইফুল সর্দার ও অলিল সর্দার। পুলিশ জানায়, আরিয়াল খাঁ নদের অবৈধ বালুর ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে মোহাম্মদ শাহজাহান খান ও সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ও তার ছোট ভাই অলিল ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় জড়িত 7 জনের মধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া অলংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। 2017 সাল থেকে তারা ডাকাতের সাথে জড়িত। দলটির নেতার নাম কাউসার। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাতে বনশ্রীর ডি ব্লকে হামলার শিকার হন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন গুলি করে কুপিয়ে ছিনিয়ে নেয় সাথে থাকা 160 ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা। পরে আহত আনোয়ার হোসেনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। ঘটনার পর থেকেই জড়িতদের দ্রুত গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি, 2 রাউন্ড গুলি সহ। রাজধানীর মোহাম্মদপুরে সৃজনশীল ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা হামলা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও সমাজ চিন্তক ফরহাদ মজহারের। তবে এতে হতাহত বা আগুনের ঘটনা ঘটেনি। গত রাত 9টার দিকে স্যার সৈয়দ রোডের এই প্রতিষ্ঠানে ছোড়া হয় এই বোমা। পরে সেখানে আসে আইনশৃঙ্খলা বাহিনী, সংগ্রহ করা হয় আলামত। তবে এতে কারা জড়িত সেই বিষয়ে তারা কিছুই বলতে পারেনি। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছে, তা দেখে এখন অপরাধী শনাক্তের কাজ চলছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলন কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাবিকো কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় কয়েকজন। এ সময় 3 লাখ টাকা ও 4টি কম্পিউটার লুট করা হয় বলে অভিযোগ ওঠে। দেখছি একটা কম্পিউটার, একটা কম্পিউটারের ওই যে পিসিটিসি ওই বক্সে করে চলে যাচ্ছে রিক্সায় করে একটা ছেলে অল্প বয়স। জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী।
আটক করে ১৪ জনকে। তাদের কাছ থেকে ৩১,০০০ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের কলাবাগানের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছেন। ৩ লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ১৪ জনকে আটক করতে সমর্থ হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে দ্রুত বিচারের ধারায় মামলা করেছে পুলিশ। এই মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সমন্বয়ক নাই কেউ, সমন্বয়ক নাই। এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। এই ধরনের ঘটনায় আইন নিজের হাতে না তুলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে পুলিশ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিরোজপুরে নাগরিক কমিটির প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। শুক্রবার রাত 10:30টার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার ভাই সঞ্জিদ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শাহনেওয়াজ অভি ও মোহাম্মদ মঈনুদ্দিন। সানের অভিযোগ, তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার পর প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পাল্টা হামলার অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মঈনুদ্দিন। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে দেখতে ঢাকা মেডিকেলে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ রয়েছেন। তিনি সরাসরি কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করছে না আমাদের সিস্টেম। আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেয়েদের এই ক্রাইসিস। আমি তো আজকে থেকে এটা নিয়ে কাজ করছি না, আপনারা তো জানেন। এবং এই ৩৫ বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে। কোন প্রভাবশালীর টেলিফোন আসে, কোন কি বলবো, আমার বলার কিছু নেই, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ, আপনারা অনেক কিছু করেন ভালো, আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল, কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয়। এবং সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে, প্রমাণ নেই, অ্যালিগেশন এসছে, তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না। কারণ আমাদের দেশে একটা অ্যালিগেশনকে প্রমাণিত হতে সময় লাগে। কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে। কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের জটিলতায় সেই মানুষটাকে কিন্তু আমরা আর ধরতে পারি না। তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে, অ্যালিগেশন যদি আসে, কারোর উপরে যদি সন্দেহ আসে, তাকে আমার অ্যারেস্ট করে ধরে নিয়ে যেতে হবে, তাকে আমাকে বন্ধ করতে হবে। আমি এটা আজকেই জানতে পেরেছি কিছুক্ষণ আগে, এবং আমি অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করব। এবং আমি এক ধর্ষিত মেয়ে আত্মহত্যা করছে, বিচার পায় নাই, বড় মিয়া টাঙ্গাইলের ইস্যুটা এরকম ইস্যু তো হয়ে যাচ্ছে, একের পর এক হয়ে যাচ্ছে, বিচার না হওয়ার সংস্কৃতি থেকে ঘটনা ঘটছে। এবং মাধ্যম থেকে ফোন আসবে, তারপর হচ্ছে সে জামিনে বের হয়ে যাবে, এই কেসটা কি এরকম হবে? আমার কেসটা নিয়ে আপনারা একটু ডিল করুন। না, আমি একেবারে একমত তোমাদের সাথে তো আমার দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। পূর্ণিমার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা। আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে, এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফাঁক করে, এই যে ফক্কর বলে একটা জিনিস আছে, এই ফক্করটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং এটা কেন হলো, কি করে হলো, নিশ্চয়ই আমরা খবর নেব। ইতিমধ্যে এই কেসটাকে আমরা হাতছাড়া হতে দেব না। এই কেসটা চলতে চলতে
আমরা এটাকে ফাস্ট ট্র্যাক অবশ্যই করব। আমরা খুব অল্প সময়ের ভেতরে, যেহেতু এটা খুব স্ট্রেট কাট একটা কেস, আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজ হয়ে যাক। আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা জিনিস, আজকে আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস। আমি খুব কষ্টের সাথে বলছি, বছরের পর বছর আন্তর্জাতিক নারী দিবস আসেন, নারী দিবস চলে যায়। আমরা এই দিবসে অনেক জল্পনা কল্পনা করি, ভাবাভাবি করি, কিন্তু আমার দেশের মেয়েদের অবস্থা পরিবর্তন হয় না। আমাদের শিশুদের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি না। কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন, কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে এটা ঘটে যাচ্ছে। শ্বশুর করছে বউকে, ভাইয়ের বউ করছে শালিকে, বউয়ের হাজবেন্ড করছে শালিকে। এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয় এবং এগুলো বিচারের আলো পায় না, এগুলো লুকিয়ে যায়। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, 3টা মন্ত্রণালয় এবং কমিউনিটি সহ আমরা ঢাকা থেকে শুরু করে 130টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে আমার হোম মিনিস্ট্রি থাকবে, সমাজ কল্যাণ মিনিস্ট্রি থাকবে, মক্কা থাকবে, অভিভাবক থাকবে এবং আমাদের জুলাই বাচ্চারা থাকবে। এবং আমরা এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই এলাকাটাকে একটা নজরদারিতে ভেতরে আনবো। সেখানে পঞ্চগড়ের অমরখানা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাতপাড়ার বাসিন্দা। বিজিবি জানায়, শুক্রবার রাতে আল আমিন সহ কয়েকজন যুবক ভারতীয় সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা অনুপ্রবেশের চেষ্টা করলে ভাটপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। সকালে ভারতের অভ্যন্তরে আবালুপাড়া এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ 18 মাস বয়সী শিশু সুমাইয়া মারা গেছে। বেলা 11:15টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে শিশুটি মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 2 জন। এর আগে রাত 1টার দিকে দগ্ধ রিকশা চালক মোহাম্মদ হান্নান মারা যান। চিকিৎসকরা জানান, নিহত সুমাইয়া ও হান্নানের শরীরের 44 ও 45% পুড়ে গিয়েছিল। এদিকে এই ঘটনায় দগ্ধ আরও 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন পোশাক কারখানার কর্মী নূরজাহান আক্তার লাকি, তার 3 সন্তান সাব্বির, সামিয়া ও জান্নাত এবং প্রতিবেশী সোহাগ ও তার স্ত্রী রূপালী বেগম। স্বজনরা জানান, গত 3 মার্চ রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় ইব্রাহিম খলিলের টিনশেড বাসায় আগুনের ঘটনা ঘটে। এতে 2 পরিবারের নারী ও শিশুসহ 8 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সরকারের চাকরির বেতন মাসে 35,000 টাকা, অথচ ঢাকা, কক্সবাজার সহ দেশের 5 জেলায় ফ্ল্যাট জমি মিলিয়ে তার সম্পদ 50 কোটি টাকার কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আর 5 কোটি টাকা দামের ফ্ল্যাটও আছে সেখানে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 1 মাসের ছুটিতে গেছেন যুক্তরাষ্ট্রে, ফেরেননি 6 মাসেও। তিনি সেলিম হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার। রাজধানীর চন্দ্রিমা হাউজিং চলছে 13 তলা ভবনের কাজ। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সেলিম হোসেনের একটি এবং তার স্ত্রীর নামে আছে আরও একটি ফ্ল্যাট। নবীনগর হাউজিংয়ের নির্মাণাধীন ব্লু হ্যাভেন, এখানেও সেলিমের নামে 2টি ফ্ল্যাট। পাশের ভবনেও আছে আরও একটি। আর কল্যাণপুরের দক্ষিণা বাতায়নের 2টি ফ্ল্যাটের একটি কিনেছেন ভাই মেহেদি হাসানের নামে। ভাইয়ের কাছেই আসলে আমরা দিই ভাড়াটা। আমরা সেলিম ভাই নামে ওনাকে হচ্ছে চিনি, বাদ বাকি ওনার ডিটেলস হচ্ছে কোথায় কি এগুলো আসলে আমরা জানি। নিজের গ্রাম চুয়াডাঙ্গার তিওর বিলাতেও বানাচ্ছেন 3 তলা বাড়ি। জমি কিনেছেন ঝিনাইদহ, যশোর, আশুলিয়া এবং কক্সবাজারের ইনানিতে। বাড়িঘাড়ু অনেকদিন তো হইলে এসির ব্যবসা করেছে, ওর হইলে অন্যান্য পিরাফেট পড়ি টাকা পয়সা হয়েছে, ওর খালি স্বরাষ্ট্র মন্ত্রণে নেয়। দেশের গণ্ডি ছাড়িয়ে সম্পদ আছে বিদেশেও। নিউ ইয়র্কের এই বিলাসবহুল ভবনে ফ্ল্যাট কিনেছেন 5 কোটিতে, নিয়েছেন গ্রিন কার্ডও। এখানে অনেকদিন দেখা গিয়েছে, বাট এই রিসেন্ট অনেকদিন হয়ে গেছে যে আমরা তাকে দেখতে পাচ্ছি না।
আর তাছাড়া অনেক খোঁজখবর নিয়ে দেখা গেছে যে উনি বাংলাদেশে অনেক ফ্রড করে এখানে এসেছেন। এখন রিসেন্ট ওনার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। 2011 সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগ দেন সেলিম। বেতন ছিল 9,000 টাকা, যা এখন বেড়ে হয়েছে 35,000। প্রশাসনের যে পর্যায়ে তিনি চাকরি করুক না কেন, যদি আগে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে থাকেন এবং তার দল যদি ক্ষমতায় থাকেন, তাহলে এখান থেকে এই দুর্নীতি কিংবা ক্ষমতার কিংবা সুযোগ সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে আয় উপার্জনের একটা ক্ষেত্র তৈরি হয়। 2024 সালে সব মিলিয়ে 4,20,000 টাকা বেতন পেয়েছেন সেলিম। তবে একই বছরে জাকাত দিয়েছেন প্রায় 17 লাখ টাকা। ধরা পড়লে কি অবস্থা তার জন্য অপেক্ষা করছে, কি শাস্তি তার জন্য অপেক্ষা করছে, এই দৃষ্টান্ত যতক্ষণ পর্যন্ত খুব কার্যকরীভাবে সমাজের মধ্যে তৈরি করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাস্তবতার বা এই মানসিকতার পরিবর্তন হবে না। এসব বিষয়ে কথা বলতে সেলিম হোসেনকে ফোন দিলেও ধরেননি। বক্তব্য দিতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে জানানো হয়েছে সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন সেলিম হোসেন, বেতন মাত্র 35,000 টাকা। এই বেতনে তো রাজধানী ঢাকায় বাড়ি ভাড়া দিয়ে থাকা মুশকিল। সেখানে সেলিম হোসেন গড়েছেন বিপুল সম্পদ। সরকারি কর্মকর্তাদের বছর শেষে আয় ব্যয় এবং সম্পদের হিসেব নেয়ার যে বিষয়টি সরকার ভাবছে, সেটি চালু করা গেলে সেলিম হোসেনদের অবৈধ সম্পদ অর্জনের পথ অনেকটাই রুদ্ধ করা যেত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনও পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারেনি সমাজ। এ কারণে সাম্প্রতিক সময়ে দেশে উদ্বেগজনকভাবে নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। এই মত জুলাই আন্দোলনের নারী নেত্রীদের। পরিস্থিতি উত্তরণে সব রাজনৈতিক দলের নারী সদস্যদের এক হওয়ার আহ্বান তাদের। বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ব্যর্থ হবে রাষ্ট্র। 24-এর গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ব্যাপক প্রশংসা কুড়ায়। এর ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন ভিন্ন মাত্রার গতি পায় বলেও মনে করেন অনেকে। সম্মুখ সারিতে থেকে এসব নারী লড়েছেন প্রশাসন আর ক্ষমতাবানদের বিরুদ্ধে। এমন ভূমিকার পরও নারীদের উপর সহিংসতা থামছে না। বিশেষ করে রাজধানীর লালমাটিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেনস্থা আর মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নারীদের বেশ কয়েকজন যোগ দিয়েছেন তরুণদের নতুন রাজনৈতিক দলে। তাদের মতে এর পেছনে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা অনেকটাই দায়ী। বলছেন, নিপীড়ন সহ সব বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে নারীদেরই। এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নারীরা আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মত পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু নারীর অধিকার এবং নারীর আসলে একটা সুন্দর পরিবেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমরা যে নারীদের জন্য যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের রাজনৈতিকভাবে সদিচ্ছার প্রয়োজন। এনসিপির এই নেতারা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার জরুরি। জনসংখ্যার অর্ধেককে নিরাপত্তা দেয়া না গেলে রাষ্ট্রই ব্যর্থ হবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মানে আমরা ওই জায়গাটা থেকে কিছু ক্ষেত্রে এখনো হলো গিয়ে বের হয়ে আসতে পারিনি, এবং হলো গিয়ে নারীদের যে মতামত প্রকাশের একটা অধিকার আছে, সেই ব্যাপারটা কিছু ক্ষেত্রে হয়তো আমরা এখনো হলো গিয়ে আমাদের মধ্যে ওই মানার যে ক্ষমতাটা, সেটা আমাদের মাঝে হলো গিয়ে আসেনি। নারীর প্রাপ্য অধিকার আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলেও জানিয়েছেন এই তরুণ নেতারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 2-3 দিন সারা দেশে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তা অসহনীয় পর্যায়ে যাবে না বলে পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী 72 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ সময় রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। রমজান জুড়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মার্চ মাসের শেষের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দুই দিন বা 3 দিন তাপমাত্রা রাইজিং টেন্ডেন্সিতে থাকতে পারে, অর্থাৎ দিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটা অসহনীয় পর্যায়ে যাওয়ার মতো পরিস্থিতি নয়। তো আপাতত আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এরকম তাপপ্রবাহ আসার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে নেই।
সাতক্ষীরা জেলার 1.5 লাখের বেশি মানুষের জীবিকা সুন্দরবন ঘিরে। সম্প্রতি সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। জিম্মি করে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ জেলে ও বাওয়ালিদের। আতঙ্কে অনেকেই ছাড়ছেন পেশা। এই অবস্থায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। 2016 থেকে 2018 সাল পর্যন্ত 32টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করে সুন্দরবনে। দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। বনজীবীরা এই সময়ে স্বাচ্ছন্দ্যে মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতা আহরণ করতে পারতেন। তবে গত 6 মাসে বনদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। গত জানুয়ারিতে জিম্মি হওয়া 15 জেলের 9 জনই সাতক্ষীরার। অপহরণের 17 দিন পর জনপ্রতি প্রায় 3 লাখ টাকা মুক্তিপণে মেলে মুক্তি। বাঘের ভয়, এদিকে নদীতে কুমিরের ভয়, আবার এদিকে ডাকাতির ভয়। কোন ভাবে থাকবো আমরা? বড় ডাকাতি আমাদের তুলে নিলে একজনের নিয়ে জিম্মি করে রাখলো। এবার বাড়ি ফোন করে বলে দিলে যে আমাদের 50,000 টাকা দিতে হবে, মাথা পিছু 10,000 টাকা দিতে হবে। অনেক জনদস্যু বেড়ে গেছে এবং অনেক টুরিস্ট, অনেক জেলেরা আতঙ্কের ভিতরে আছে। এছাড়া সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পে জড়িত প্রায় 50,000 মানুষ। বনদস্যুদের তৎপরতা বাড়ায় পর্যটক কমে যাওয়ায় হুমকিতে এই খাতের সংশ্লিষ্টরাও। যারা টুরিস্টের ব্যবসা করি, আমাদেরও টুরিস্টের উপরে ব্যাপক ধরনের একটা চাপ পড়ে গেছে। যেমন এই সংবাদ কেউ পাইলে সুন্দরবনে আসতে ভয় পাচ্ছে, যার জন্য আমরাও খুব লসের সম্মুখীন হয়ে গেছি। বনদস্যু হান্নান বাহিনীর 5 সদস্যকে গত মাসে বাগেরহাটের রামপাল থেকে আটক করে কোস্টগার্ড। এদিকে বনদস্যুদের তৎপরতায় উদ্বিগ্ন খোদ প্রশাসনও। বনদস্যু বা জলদস্যুতার কথা বলা হয়, সেটি বেড়ে গিয়েছে বলে সবাই দাবি করছে। তো তার প্রেক্ষিতে আমরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এটা উত্থাপন করেছি এবং আমাদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তার অগ্রগতিও প্রতীয়মান হয়েছে। স্থানীয়রা বলছেন, গত 7 মাসে অর্ধশতাধিক জিম্মির ঘটনায় অপহরণের শিকার হয়েছেন সাতক্ষীরার 3 শতাধিক জেলে। তবে এমন তথ্য নেই পুলিশ ও বন বিভাগের কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।